পিতার জানাজায় যখন বাকি ছেলেরা এলেন, কেবলমাত্র মুজতবা খামেনেই আসতে পারলেন না। অথচ মুজতবা খামেনেই ইসলামিক রিপাবলিক অফ ইরানের সর্বোচ্চ নেতা, যার পরামর্শ মানতে বাধ্য ইরানের পার্লামেন্ট, এমনকি দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত তাকে কোনো আইনি বাঁধনে বাঁধতে পারে না। এহেন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনেই তিনি দেশের আইআরজিসিকে বারবার অনুরোধ করলেন অনুমতির জন্য যে তিনি তার পিতার জানাজায় উপস্থিত থাকবেন। অথচ আইআরজিসি মুজতবা খামেনির সকল প্রার্থনাকে সবিনয়ে ফিরিয়ে দিল। তাকে পিতার অন্তিম যাত্রার সাক্ষী থাকতে দিল না দেশের সেনাবাহিনী। কিন্তু কেন? শুধুই কি মুজতবা খামেনির প্রাণনাশের আশঙ্কা এড়ানোর প্রচেষ্টা, নাকি এর পশ্চাতে লুকিয়ে রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ? আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যকেই উন্মোচন করার চেষ্টা করব। কোন কোন কারণে মুজতবা খামেনিকে শেষ পর্যন্ত তার পিতার জানাজা থেকে অনুপস্থিত থাকতে হলো, যদিও তিনি আপ্রাণ চেয়েছিলেন, মনে প্রাণে চেয়েছিলেন পিতার এই অন্তিম যাত্রায় তিনি সাক্ষী থাকবেন। নিবেদনের প্রথমেই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব আয়াতুল্লাহ আলী খামেনের 4 পুত্র সন্তানের মধ্যে 3 পুত্র সন্তান তারা উপস্থিত ছিলেন পিতার এই বিদায় যাত্রায়। কেবলমাত্র মুজতবা খামেনি তিনি আসতে পারলেন না। দেখে নেব প্রথম গুরুত্বপূর্ণ কারণ। প্রথম কারণ নিঃসন্দেহে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভোটের মুখোমুখি হচ্ছেন এই বৎসরের নভেম্বর মাসে। ইতিমধ্যেই ভোট প্রস্তুতি তুঙ্গে ইসরায়েলে। তবে গত 3 বছর ধরে এই গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ করে আসছেন গাজা, ইরান, লেবানন, এমনকি সিরিয়া পর্যন্ত। একাধিক ফ্রন্টে 1000 দিন ধরে যুদ্ধ করবার পরেও ইসরায়েলের পক্ষে কোন রকম বিজয় আসেনি। আর এর ফলে ইসরায়েলের অভ্যন্তরে রীতিমতো ক্ষোভ জমা হচ্ছে এই রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। এতগুলো মানুষকে খুন করবার পরেও ইসরায়েলের মানুষ আরো অনেক বেশি খুন চাইছে, কারণ ইতিমধ্যেই ইরানের কাছে পরাস্ত হয়েছে, লেবাননে বিশেষ কিছু সাফল্য পায়নি। তাই যে ভোট আসতে চলেছে সেই ভোটে বেঞ্জামিন নেতানিয়াহুর পরাজয় একরকম নিশ্চিত। এবং ইতিমধ্যেই দেশের মধ্যে তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার পারদ কিন্তু নিম্নমুখী। আমরা দেখছি যে এই মুহূর্তে 38% মানুষ তার কাজে মোটামুটি একরকম সন্তুষ্ট, বাকি 61% মানুষ তারা বেঞ্জামিন নেতানিয়াহুর পারফরম্যান্সের রীতিমতো বিরক্ত, তারা অখুশি। সুতরাং এই নির্বাচনে তারা সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধেই ভোট দেবে, এটাই অনুমান করা যায় সহজেই। ওদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির বিরুদ্ধে নতুন করে টুগেদার পার্টি শক্তিশালী হয়েছে, যারা এই ভোটে জিতবার সব থেকে বড়সড় দাবিদার। ওদিকে ইরানে 28 ফেব্রুয়ারি আক্রমণ করার মধ্য দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা খুন করতে সক্ষম হয়েছিল, কিন্তু ইরানের ইসলামিক গণতন্ত্রকে কোন রকম ক্ষতি করতে পারেনি, বরং ইসলামিক গণতন্ত্র আরো শক্তিশালী হয়েছে। তাই আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতে যখন বিপুল পরিমাণে লোক রাস্তায় নেমে এসে ইরান সরকারকে আরো বেশি শক্তিশালী সমর্থন যোগাচ্ছে, তখন মুখ পুড়ছে বেঞ্জামিন নেতানিয়াহুর। তাই এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহু একটা বড় সড়ো ব্রেক থ্রু চাইছিল। মুজতবা খামেনি যদি বাইরে আসতেন পিতার জানাজায়, তাকে খুন করার মধ্য দিয়ে নতুন করে ইসরায়েলের জনগণের মধ্যে এই বেঞ্জামিন নেতানিয়াহু জনপ্রিয়তা পেতে পারতেন। সেটা তার জন্য বিরাট বড় সাফল্যের ঘটনা হতো এবং তিনি ভোটে জিতে যেতেনই। তাতে ইরানের মানুষ তারা নতুন করে কত বড় যুদ্ধে যাবে, সারা পৃথিবীতে তার মুখ পুড়বে না পুড়বে সেগুলো তিনি পরে সময় মতো ম্যানেজ করতে পারতেন। তাই আগামী দিনে ভোটে পরাস্ত হলে তাকে জেলে যেতে হবে, জেল তাকে ডাকছে। তাই বেঞ্জামিন নেতানিয়াহু বাকি যে কবৎসর বাঁচবেন সেই কবৎসর তিনি দেশের প্রধানমন্ত্রী থাকতে মরিয়া। তাই মুজতবা খামেনিকে তিনি এই সুযোগে খুন করতে তিনি পিছপা হতেন না। তাই সুতরাং 1 নম্বর কারণ নিঃসন্দেহে টু প্রিভেন্ট নেতানিয়াহুজ ডেথ বাইট অন মুজতবা খামেনি। মুজতবা খামেনিকে মরণ কামড় দিতে বেঞ্জামিন নেতানিয়াহু সংকল্পবদ্ধ ছিল। তাই বেঞ্জামিন নেতানিয়াহুর এই ছককে বানচাল করবার জন্য আইআরজিসি প্রথম থেকেই একেবারে
একেবারে স্পষ্ট এবং শক্তিশালী অবস্থানে ছিল, কোনোভাবেই তারা মুস্তফা খামেনেকে, আয়াতুল্লাহ আলী খামেনের জানাজাতে উপস্থিত থাকতে দেবেন না, এবং যাতে করে বেঞ্জামিন নেতানিয়াহু দেশের পরবর্তী প্রধানমন্ত্রী না হতে পারে তার সমস্ত ষড়যন্ত্র যাতে বানচাল হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ, মুস্তফা খামেনের ব্যক্তিগত আবেগ আহত হয়েছে সন্দেহ নেই। তিনি নিরালায় নিভৃতে বসে কাঁদছেন, হয়তো তিনি টিভির পর্দায় দেখছেন এই জানাজার দৃশ্য, কিন্তু তিনি যদি এই জানাজায় উপস্থিত থাকতেন আর সেই সময় যদি ইসরায়েলি আক্রমণ হতো, এখানে দেখছেন যে আপনারা জানাজাতে 90 লক্ষ মানুষ শরিক হয়েছিলেন সরাসরি তেহরানের মাটিতে। সেই 90 লক্ষ মানুষ যখন জানাজারত, কিংবা এই সপ্তাহব্যাপী তেহরানে প্রায় 2 কোটি মানুষ অবস্থান করছেন, এই লক্ষ লক্ষ মানুষ যখন একটা জায়গায় ঠিক ঠিক করে তারা প্রতিবাদ জানাচ্ছে, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ধিক্কার সভা করছে, সেই সময় মুস্তফা খামেনিকে খুন করতে গিয়ে আকাশ থেকে যদি ব্যাপকভাবে বোমাবর্ষণ করতো ইসরায়েল, তাহলে বেশ কয়েক হাজার সাধারণ মানুষ প্রাণ হারাতে পারতেন। তাই দেশের এত বড় সর্বনাশকে আটকানো দেশের সর্বোচ্চ নেতা, সেনাবাহিনী, তাদের প্রত্যেকের কর্তব্য। তাছাড়া আজ অর্থাৎ 6 জুলাই যখন ইমাম হোসাইন স্কোয়ার থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত যে প্রসেশন হলো, সেই প্রসেশনেও 1,20,00,000 মানুষ পা মিলিয়েছেন। তাই এই মুহূর্তেও যদি বোমা বর্ষণ হতো কোথাও, তাহলেও প্রায় লাখের অধিক মানুষ প্রাণ হারাতে পারতেন। গত 100 দিনেরও অধিক যে যুদ্ধ হয়েছে, তাতে ইরানে যত মানুষ না প্রাণ হারিয়েছে, তার থেকে অনেক গুণ বেশি মানুষ প্রাণ হারাতে পারতেন এই জানাজার সপ্তাহে। তাই ইসরায়েলের এই বিভৎস ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে ইরানকে সুরক্ষা করা, ইরানের সর্বোচ্চ নেতাকে বাঁচানো, ইরানের সাধারণ মানুষের প্রাণ বাঁচানো IRGC তথা ইরানের সৈন্যবাহিনীর সবচাইতে গুরুত্বপূর্ণ কর্তব্য বলে মনে হয়েছে। সুতরাং তারা অর্থাৎ IRGC সবিনয়ে বারবার দেশের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনের প্রার্থনাকে তারা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। পাশাপাশি এটাও আপনাদের জানিয়ে রাখি যে মুস্তফা খামেনি তিনি অনায়াসেই অর্ডার করতে পারতেন IRGC কে তার নিরাপত্তার ব্যবস্থা করতে, IRGC কে, তাহলে কিন্তু IRGC বাধ্য হতেন দেশের সর্বোচ্চ নেতার নির্দেশকে পালন করতে, তাতে যত বড় বিপদই ঘটে যাক না কেন। কিন্তু সেই ক্ষেত্রে মুস্তফা খামেনিও দেশের মানুষের প্রাণকে গুরুত্ব দিয়ে ব্যক্তিগত আবেগকে তিনি বরং সংবরণ করেছেন এবং তিনি তার নিরাপদ জায়গা থেকে বাইরে বেরিয়ে আসেননি। 3 নম্বর গুরুত্বপূর্ণ কারণ, আপনারা প্রত্যেকেই জানেন আয়াতুল্লাহ আলী খামেনিকে কবর দেওয়া হবে তার মৃত্যুর 131 দিন পর। এই এতটা সময় ধরে তার লাশকে কবর দেওয়া যায়নি, কারণ দেশের যুদ্ধ চলছিল। তাই যুদ্ধ পরিস্থিতিকে এড়িয়ে যখন আমেরিকার সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলী খামেনিকে কবর দেওয়ার। এই 100 দিনের অধিক সময় ধরে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে লড়ে আমেরিকাকে পরাস্ত করে ইরানের শর্তে চুক্তি করতে বাধ্য করেছে। কিন্তু প্রশ্ন হলো, যদি হঠাৎ করে এই জানাজার অনুষ্ঠানে মুস্তফা খামেনি যদি নিহত হয়ে যেতেন, তাহলে 4 মাসের মধ্যেই ইরানের 2 জন সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যু হতো। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরেও ইরানের ইসলামিক রিপাবলিক তাকে মোকাবেলা করে নিয়েছে। পশ্চিমী দুনিয়া, আমেরিকা, ইসরায়েল কিংবা ইউরোপ, তারা প্রত্যেকেই ভেবেছিল আলী আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর সাথে সাথেই ইরানের এই ইসলামিক শাসন কাঠামো ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু ইরানের IRGC দেখিয়ে দিয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনিরা এমন একটি শক্ত ভিতের উপরে ইরানকে দাঁড় করিয়ে দিয়েছে যে সেই শাসন কাঠামোকে ভেঙে ফেলা সম্ভব নয়। যদিও দেশের সর্বোচ্চ নেতাকে তারা খুন করতে সক্ষম হয়েছে, কিন্তু যদি এই 4 মাসের মধ্যেই দ্বিতীয় সর্বোচ্চ নেতা যদি মৃত্যু হতো, তাহলে নিশ্চিতভাবেই ইরান একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে যেত। এবং যে সমস্ত দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো ইতিমধ্যেই ইরানকে নির্ভরযোগ্য সামরিক একটি দেশ হিসেবে যারা ভরসা করতে শুরু করেছে এবং আমেরিকা থেকে যারা ভরসাকে গুটিয়ে নিয়ে এখন ইরানমুখী হয়েছে, ভূ রাজনীতিতে ইরান এই মুহূর্তে যে সুবিধা ভোগ করছে, এক মুহূর্তে চিত্র বদলে যেত। এই মধ্যপ্রাচ্যের দেশগুলো লেজ গুটিয়ে সুরসুর করে আবারও আমেরিকার কাছে গিয়ে নিরাপত্তা ভিক্ষা করতে শুরু করতো এবং ইরানের সরকার হুড়মুড় করে ভেঙে পড়ার একটা আশঙ্কা তৈরি হতে পারত। তাই মুস্তফা খামেনির প্রাণের সঙ্গে
ইরানের যে ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছে, যা গত 47 বছর ধরে আমেরিকা এবং ইউরোপের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই কাঠামোকে বাঁচানোটা ভীষণ কঠিন হয়ে পড়তো। তাই মুস্তফা খামেনিকে কোনোভাবেই এই অনুষ্ঠানে যোগ দিতে দেয়নি দেশের সেনাবাহিনী। চতুর্থ গুরুত্বপূর্ণ কারণ, ইতিমধ্যেই আপনারা জানেন যে মুস্তফা খামেনির জানাজাতে পৃথিবীর 100টিরও অধিক রাষ্ট্রের প্রতিনিধি তারা দলে দলে অংশগ্রহণ করেছিল তেহরানে। প্রত্যেকে তারা এই প্রয়াত শহীদ ইমাম খামেনিকে তারা শ্রদ্ধা জানিয়েছেন। এক কথায় তারা প্রত্যেকেই ইরান দেশের প্রতি, ইরান জাতির প্রতি এবং ইরানের ইসলামিক রিপাবলিকের প্রতি তারা কুর্নিশ করেছে, শ্রদ্ধা জানিয়েছে। আমেরিকার মতো সন্ত্রাসী আগ্রাসী দেশকে যারা যুদ্ধে হারাতে পারে, সেই দেশ শ্রদ্ধার দাবিদার। তো স্বাভাবিকভাবেই এই মুহূর্তে গোটা পৃথিবী তারা মনে করছে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আমেরিকার নিকটতম প্রতিবেশী কানাডাও দাবি করেছে তারা খুব শিগগিরই ইরানে তারা দূতাবাস খুলবে। ইরানের সঙ্গে যদি সম্পর্ক না রাখা যায়, সেই দেশ পিছিয়ে পড়বে। অর্থাৎ গোটা পৃথিবীতে এই মুহূর্তে ইরান একটা মারাত্মক অ্যাডভান্টেজাস পজিশনে রয়েছে। যদি এই পরিস্থিতিতে মুস্তফা খামেনি জানান দিতেন যে তিনি পিতার জানাজাতে উপস্থিত থাকবেন, তাহলে ইসরায়েলও সেই মতো তাকে খুন করবার জন্য একটা বৃহৎ প্রস্তুতি শুরু করত। আর সেই খবর কিন্তু লুকোনো থাকতো না। ইন্টেলিজেন্স পৃথিবীর প্রত্যেকটি দেশের কাছেই রয়েছে। তারা সূত্র মারফত পূর্বেই জেনে যেতে পারত যে ইরানের অভ্যন্তরে একটা বড়সড় কেওস, বড়সড় যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এই জানাজা অনুষ্ঠানের মধ্যেই। তাই যে সমস্ত দেশের প্রতিনিধি যারা ইরানে যোগদান করলেন, তাদের অধিকাংশ দেশই মুখ ফিরিয়ে নিত। তাদের নিরাপত্তার স্বার্থেই তারা ইরানমুখী হতো না। এমনকি আপনারা এও জানেন যে 13টি দেশের পক্ষে ইরানকে ফোন করে জানানো হয়েছে যে তারা তেহরানে এসে এই প্রয়াত শহীদ নেতাকে শ্রদ্ধা জানাতে তারা দৃঢ়প্রতিজ্ঞ ছিল, কিন্তু আমেরিকার চাপের কারণে তারা কোনোভাবেই আসতে পারল না। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের মাধ্যমে সারা পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের উপরে মারাত্মক চাপ সৃষ্টি করেছিল যে কোনোভাবেই ইরানে পৌঁছানো যাবে না। গত 47 বছর ধরে ইরানকে অবরুদ্ধ করে রেখেছে পশ্চিমী বিশ্ব। তাই এই প্রথম সেই 1979 সালের পর 2026 সাল গোটা পৃথিবীর 100টি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক কিংবা তাদের গুরুত্বপূর্ণ প্রতিনিধি তারা দলে দলে ইরানে আসলেন। এই যে ঘটনা প্রমাণ করে যে আগামী বিশ্বে ইরান একটি শক্তিশালী রাষ্ট্র, কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকে সারা বিশ্বের সঙ্গে একটা শক্তিশালী সম্পর্ক নির্মাণ করতে চলেছে। অলরেডি সেই সম্পর্ক স্থাপিত হয়েছে এবং আমেরিকার বিরুদ্ধে একটা শক্তিশালী মঞ্চ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং আমরা এও জানি যে ইসলামিক যে রাষ্ট্রগুলো তারা একটি শক্তিশালী নেটো তৈরি করার বিষয়েও অনেকখানি এগিয়ে গেছে এবং তার কেন্দ্রেই রয়েছে ইরানের সামরিক বিজয়। তাই নতুন করে আয়াতুল্লাহ মুস্তফা খামেনির প্রাণনাশের পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে ইরান তার যে সম্ভাবনা রয়েছে সামনে, সেই সম্ভাবনাকে খুন করতে চায়নি। তাই ইতিমধ্যেই ইরান যে পরিকল্পনা করেছিল, তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে সামনে রেখে, তার জানাজার অনুষ্ঠানকে সামনে রেখেই আমেরিকা এবং ইসরায়েল এই দুই রাষ্ট্রের মুখে চুনকালি লাগানোর যে পরিকল্পনা করেছিল সেটা সফল। ডোনাল্ড ট্রাম্পের গালে থাপ্পড় লাগিয়ে দেখিয়ে দিয়েছে মুস্তফা খামেনি যে ইরানের ইসলামিক রিপাবলিকের সঙ্গে ইরানের প্রত্যেকটি মানুষ রয়েছে। আয়াতুল্লাহ খামেনির এই জানাজাতে দেশের কোটি কোটি মানুষ উপস্থিত থেকে ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল স্লোগান দিয়ে ডোনাল্ড ট্রাম্পের কানে পৌঁছে দিয়েছে সেই বার্তা যে আমরা ইসলামিক রিপাবলিকের সঙ্গেই আছি। তুমি যে কথা বলেছিলে যে আমরা নাকি ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্প তুমি দেখে নাও আমরা ইসলামিক রিপাবলিকের সঙ্গেই রয়েছি। অর্থাৎ 1979 সালে রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যে রেভলিউশন হয়েছিল আমেরিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে, ইরান 1 ইঞ্চি নড়েনি, সেইখানেই দাঁড়িয়ে রয়েছে। বরং মধ্যেখানে দেশের কিছু মানুষ যারা ভেতরে ভেতরে ক্ষিপ্ত হয়েছিল ইরানের ইসলামিক রিপাবলিক সরকারের বিরুদ্ধে, তারাও নতুন করে আরো একবার ইরানের এই বর্তমান সরকারের প্রতি আরো বেশি তারা শ্রদ্ধাশীল এবং আনুগত্য প্রদর্শন করলো। তারা স্বরূপ বুঝতে পেরেছে আমেরিকার অভিসন্ধি কি। আমেরিকার অভিসন্ধির ইসরায়েলের অভিসন্ধির, যে আমেরিকা যে ইসরায়েল
তাদের দেশের সর্বোচ্চ নেতাকে খুন করতে পারে, মিনাবের 168 জন নিরীহ বাচ্চাকে খুন করতে পারে, দেশের হাসপাতাল মিউজিয়ামকে গুড়িয়ে দিতে পারে, সেই আমেরিকা ইরানের কোনো ভালো চায় না। তাই যে সমস্ত বিদ্রোহী ছিল ইরানের, তারাও আজ বিপ্লবীতে পরিণত হয়েছে। 1919-এর যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের পুনর্জন্ম হলো 2026 সালে। তাই আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি শহীদ হলেন, কিন্তু তার শহীদ হওয়াটা দেশের জন্যে, জাতির জন্যে আরো অনেক বেশি ফলদায়ী হলো। এবং আমেরিকা এবং ইসরায়েল যে কাজ করতে চেয়েছিল হলো তার ঠিক উল্টো। চেয়েছিল ইসলামিক রিপাবলিককে ফেলতে, আর ইরানের ইসলামিক রিপাবলিক তাতে হলো আরো অনেক বেশি শক্তিশালী। সুতরাং মুস্তফা খামেনি এই এত বড় মহৎ জানাজাতে উপস্থিত থাকতে পারলেন না, এটা তার ব্যক্তিগত দিক থেকে অনেক বড় ক্ষতি, অনেক বেশি যন্ত্রণার। নিজের পিতার জানাজাতে উপস্থিত থাকতে না পারা যে কতটা যন্ত্রণার, সেই যন্ত্রণা তিনি অনুভব করছেন। কিন্তু অপরদিকে তিনি তৃপ্ত হয়েছেন যে আমেরিকার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে ইরান বিজয়ী হয়েছে সামরিক দিক থেকে। অপরদিকে আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক যে লড়াই ছিল, সেই মনস্তাত্ত্বিক লড়াইও কিন্তু ইরান আমেরিকার থেকে 100 গুণ বিজয়ী হয়েছে। আত্মত্যাগের মধ্য দিয়ে মুস্তফা খামেনি ইরানের ইসলামিক রিপাবলিককে বিজয়ী করলেন, সেই ইসলামিক কাঠামোকে তিনি বাঁচিয়ে দিলেন। সুতরাং